বড় বোন হয়ে গেছো বলে কি হয়েছে? আমি কি আমার ব্যক্তি স্বাধীনতা সবার কাছে তুলে ধরতে পারবো না? তোমার মতো এরকম বাজে চিন্তাধারা আর সংসারী তো আমি কোনোদিনই হতে পারবো না। আমি নিজের মতো করে চলি, তোর মতো আমি চলতে পারবো না। তুই বলতেটা কি চাইছিস সেটাই আমাকে বলতো। বাবা সামনে বসে আছে আর বাবাকে তুই কোনো তোয়াক্কাই করছিস না। আমি তোর বড় বোন, আমাকে তো তুই মানিসই না। বাবাকে তো অন্তত মান। আমরা তো বলেছি তোকে ভালো ঘর দেখে একটা বিয়ে দিয়ে দেব। আর তুই তো ছোটবেলা থেকে স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলি। আমি আবার কি করলাম? বাবার সামনে তো সবকিছু বলতে হবে নাকি? তুমি তো এই ঘরের কর্ত্রী নও যে তোমার সামনে সবকিছু আমায় বলতে হবে। বাবার কাছেই খোলসা করে সবকিছুই আমি বলছি। এই যে এই যে নিজের দিকে তাকিয়ে দেখো তো, বুড়ি হয়ে গেছো একদম। কিন্তু আমার তো উঠতি বয়স, এখন আমার বিয়ে করার সময়। রূপ কি সবসময় থাকবে বলো? কিছু বছর পর তুমি দেখবে ওই পাশের বাড়ির মাসিমার মতো হয়ে গেছো। তখন তোমাকে কে বিয়ে করবে শুনি? কি শুরু করেছিস তুই বকুল? বড় বোনের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? শোন, একটা কথা বলি, আমি তোদের বাবা, তোদের দুজনকে আমি ভালো ঘরে বিয়ে দেব। আমি তো পাত্র দেখেই চলেছি। অতদিন পর্যন্ত তোদের যে অপেক্ষা করতে হবে, আমি তোদের বাবা, তোদের কি কখনো খারাপ আমি চাইবো বল? বাবা, তুমি যাই করো না কেন, আমার জন্য কখনোই পাত্র দেখো না। আমি যে তোমার সাথেই থাকতে চাই। তুমি বকুলের জন্যই পাত্র খোঁজো, আমার জন্য পাত্র খুঁজতে হবে না। এই বাড়িতেই আমার মন বসে গেছে, আর কোথাও আমি মন বসাতে পারবো না গো। তোর মন তুই যা ইচ্ছে তাই কর। আমি তো তোর মতো আইবুড়ো হয়ে এই বাড়িতে বসে থাকতে পারবো না। আমার নিজের একটা ভবিষ্যৎ বলে কিছু আছে। বাবা তো বুড়ো হয়ে গেছে, কিছুদিন পর মরে যাবে, তারপর আমার কি হবে শুনি? বকুল, তুই কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছিস। আমাকে তুই তুকারি করতে তোর কি একটু বাঁধছে না? আর বাবার মৃত্যুর কথা তোর মুখ দিয়ে আসে কি করে? যে বাবা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন। বলতে দে পারুল, বলতে দে। ওর যে বলার সময় এসেছে। একটা সময় ছিল রে মা, যখন আমি সবারই ইচ্ছে পূরণ করতে পারতাম। এখন যে আমি বুড়ো হয়ে গেছি, কোনো কাজকর্ম করতে পারি না। এখন আর আমাকে কেউই সম্মান করে না রে। হয়েছে হয়েছে, এত আবেগঘন কথাবার্তা বলে আমার মনটা একদম কেউ নষ্ট করবে না। দূর, এই বাড়িতেই এখন থাকবো না। শোনো, আমি পুকুর ঘাটের দিকে যাচ্ছি, এসে আমি খাবার খাবো। এর আগে রান্নাটা যেন হয়ে যায়। আমার আবার পেটের ক্ষুধা একদম সহ্য হয় না। বাবা, কি রান্না করব? ঘরে যে কিচ্ছু নেই। দয়া করে বাজার থেকে কিছুটি একটা কিনে আনো, না হলে যে কিছুই রান্না করতে পারবো না গো। ঠিক আছে মা, তাহলে আমি বাজারের দিকে একটু যাই, কেমন? ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি, আর পুকুর ঘাট থেকেও ফিরে এলাম। তোমার কি রান্না করা এখনো শেষ হয়নি দিদি? বকুল, একটু তুই বস বোন। কিছুক্ষণ আগেই বাবা বাজার করে নিয়ে এলো। এত তাড়াতাড়ি আমি কি করে রান্না করব বল? চুলার আগুনের সাথে তো আর মারামারি করতে পারবো না। তুই যা, আর একটু ঘুরে আয়। শোনো দিদি, এত ঘোরাফেরা আমি করতে পারবো না। পেটে ক্ষুধা নিয়ে কোথায় আমি করব? সারাদিন তুমি কি করো? কাজে তো তোমার কোনো মনই নেই। এভাবে চলতে থাকলে তো বাড়িতে থাকার মন মানসিকতা আমার আরো উঠে যাবে। বকুল, তুই বারবার এরকম হুমকি আমায় দিস না তো। তুই সারাদিন কি করিস বল? এক টুকরো জমি আছে আমাদের, সেই জমিতে যত ফসল ফলে সব কিছুর দেখাশোনা, এই বাড়ির দেখাশোনা, বাবার দেখাশোনা, সব কিছুই আমাকে একাই করতে হয়। তুই তো কিছুই করিস না। আমাকে যদি একটু সাহায্য করতি তাহলে তো কত সুবিধে হতো। তুই শুধু ভুল ধরাতেই আছিস, আর কিছুতেই তুই নেই। ও আচ্ছা, তাহলে এই কথা বলে বেড়াও সবাইকে যে বাড়িতে আমি কোনো কাজকর্মই করি না, সব কিছু তুমি একাই করো। দেখে নিও দিদি, আমি জমিদারের ছেলের বউ হয়ে তোমায় দেখাবো। তখন বুঝবে যে আমার সাথে বাড়াবাড়ি করার ফল কি হবে। তোমায় এমন শাস্তি দেব যে জীবনেও ভুলবে না। তোর তো আমাকে শাস্তি দিতে খুবই ভালো লাগবে, কারণ আমি তো তোর বড় বোন নই, আমি তো তোর শত্রু। তুই জমিদারের ছেলেকে বিয়ে কর, না তো রাজার ছেলেকে বিয়ে কর, আমার এতে কিছু বলার নেই। তবে একটা কথা মনে রাখিস বকুল, হিংসে আর রাগ দিয়ে এই সংসারে কোনো কিছুই সুন্দর হয় না।
এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আমি খুবই ভালো আছি। আমি অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, সব দিক দিয়েই আমি 100তে 100। তোমার মতো তো আইবুড়ো নই যে বাড়িতে বসে খেতে কাজ করে আমায় চলতে হয়। গেলাম আমি, আর 10 মিনিটের ভেতরে আমাকে খাবারটা দিও, না হলে কিন্তু এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। আমি আপনাকে বারবার বলেছি সাহেব, আমি একটা সামান্য কৃষকের মেয়ে, আর আপনি জমিদারের ছেলে। আপনার সাথে আমার কখনোই যায় না। দয়া করে আমার পেছনে সময় নষ্ট করবেন না শুধু শুধু। চুপ করো পারুল, আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করব। আমি জানি তুমিও মনে মনে আমাকে ভালোবাসো, কিন্তু মুখে কিছুই বলছো না। দয়া করে তুমি এরকমটা করো না। আমি যে তোমায় সত্যি খুবই পছন্দ করি। আমাকে কোনোদিন জমিদার মশাই মেনে নেবেন না। উনি কত রাগী একজন মানুষ। উনি যদি আমার কথা শোনেন তাহলে আমার গর্দান নেবেন। দয়া করুন আমাকে সাহেব, দয়া করুন। আমি আজকে আসতাম না, কিন্তু আপনি অনেককে দিয়ে আমাকে খবর পাঠিয়েছেন, তাই বাধ্য হয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। কি এগুলো বলছো পারুল? তোমার মতো এরকম ভালো মেয়েকে আমার বাবা 100 বার মেনে নেবেন। শুধু তুমি একবার বলো যে তুমি আমায় বিয়ে করতে চাও, বাকিটা আমি দেখে নেব। বাবা এমনিতে রাগী হতে পারেন, কিন্তু তার মনটা অনেক ভালো। ভালো মানুষদেরকে তিনি খুবই ভালোবাসেন। আমি মিথ্যে বলবো না, আমিও আপনাকে পছন্দই করি, কিন্তু এগুলো তো বামন হয়ে চাঁদ ধরার মতো। আমি আমি এখন বাড়িতে যাই। বাবা অনেক চিন্তা করছে হয়তো আমার জন্য। কিন্তু বকুল যে আপনাকে ভালোবাসে, এই কথা আপনাকে কি করে বলি? আপনার বউ হবার জন্য বকুল সারাদিন আমার সাথে ঝগড়া করে। আমি কিছু বুঝতে পারছি না, কি করব আমি? এখন যদি সাহেবকে বলি বকুলের কথা, সাহেব তো খুবই রেগে যাবেন। আর আমিও জানি উনি আমাকে সত্যিই ভালোবাসেন। আমি যা বোঝার বুঝে নিয়েছি। আমি খুব তাড়াতাড়ি বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। তুমি তাহলে এখন বাড়িতে যাও। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনিও বাড়িতে চলে যান। আরে বাবা রে বাবা, এ কি দেখছি আমি? চাষার মেয়ে হয়ে যাবি জমিদারের পুত্রবধূ। আমি দাঁড়া দাঁড়া হওয়াচ্ছি তোকে পুত্রবধূ। শোন রে বকুল, তোকে যে কারণে ডেকেছি, শোন রে, আমার কাছে একটা জবরদস্ত খবর আছে। তুই যদি শুনিস তাহলে তোর চোখগুলো কপালে উঠেও যেতেও পারে। বিন্দু মাসি, এটা তুমি কি কথা বলছো? কি এমন খবর যেটা শুনলে আমার চোখ কপালে উঠে যাবে? তাড়াতাড়ি বলো আমায়, আর অপেক্ষা করিও না তো। কাল তোর বোন আর জমিদারের ছেলেকে আমি তোদের ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি রে। বিধাতা সাক্ষী আছেন, এই চোখ দুটো দিয়েই আমি তাদেরকে দেখলাম। এসব কিভাবে কি হলো রে? তোর না ইচ্ছে ছিল জমিদারের পুত্রবধূ হবার? কি কি বলছো এসব তুমি বিন্দু মাসি? তলে তলে এত কিছু হয়ে গেছে, দিদি এত দূর পৌঁছে গেছে, আর বাড়িতে কত ভালো ভদ্র সেজে থাকে, ওখান দিয়ে জমিদারের ছেলেকে পটিয়ে ফেললো। না না, ওই হতচ্ছাড়িকে কখনো জমিদারের পুত্রবধূ হতে দেওয়া যাবে না। কি করবো আমি বিন্দু মাসি? তুমি একটা উপায় বলে দাও আমাকে। তোর বোনের নামে জমিদারের কাছে গিয়ে কথা বলতে হবে, তাহলে দেখবি জমিদার মশাইয়ের যে রাগ, জীবনেও এ বিয়ে মানবে না। এখন তুই যদি রাজি থাকিস তাহলে জমিদারের কাছে আমরা দুজনেই যাব। রাজি মানে? আমার জীবনটা পুরো ধ্বংস করতে বসেছে ও, আর আমি যাব না? চলো বিন্দু মাসি, এখনই চলো, জমিদারের কাছে গিয়ে বিচার দিই ওর নামে। ঠিক আছে, তাহলে তুই এখানেই দাঁড়া, আমি একটু পান খেয়ে আসি। পানটা তুমি পরে খেও, এখন আমার সাথে চলো বলছি বিন্দু মাসি। আমার মাথায় আগুন জ্বলছে, আমার মাথা কোনো কাজ করছে না। এত বড় প্রতারকও! কত ভাবতাম যে যাই করবে না কেন আমার কোনো ক্ষতি করবে না,
কিন্তু দেখলে শেষে আমার ক্ষতিটাই করে বসলো। কাল সবগুলো তো এরকমই হয়, প্রথমে বন্ধু সেজে থাকে, পরে সুযোগ বুঝে ছোবল মারে। চল চল, আগে জমিদারের কাছে গিয়ে যা বলার বলি। কি বলছো এসব? তোমরা তোমরা যা বলছো সবকিছু কি সত্যি? আমার ছেলে ওরকম একটা মেয়ের সাথে কথা বলে? না না না, আমার ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আমি ওরকম মেয়ের কাছে কখনোই আর যেতে দেব না। কি বলবো জমিদার মশাই, ওর তো আগেও একটা বিয়ে হয়েছিল, আর বড়দেরকে একদম সম্মান করে না, সব সময় শুধু খাই খাই করে, আর অতি লোভীও। এত লোভী যে আপনাকে জমিদারিত্বের জন্য মেরেও ফেলতে পারে। আর ওই নোংরা মেয়েটা আপনার ছেলেকে জাদু টোনা করেছে যেন তাড়াতাড়ি ওকে বিয়ে করে নেয়। আচ্ছা জমিদার মশাই, আপনি এটা কেন ভাবছেন না? কেউ কি চায় নিজের বোনের কথা খারাপ বলতে? এই যে আমার সাথে যে এসেছে, এ হচ্ছে বকুল, ওই মেয়েটার আপন ছোট বোন। সত্যি বকুল, তুমি আমার বড্ড বড় উপকার করলে। না হলে আমার ছেলে যদি তোমাদের আগে বলতো তাহলে তো আমি মেনেই নিতাম, কারণ ছেলেটাকে যে বড্ড ভালোবাসি। আমার ছেলে বিয়ে করবে একটা ভদ্র ভালো মেয়েকে, ওরকম একটা নোংরা মেয়েকে কখনোই তাকে বিয়ে করতে দেব না, যে বড়দের সম্মান করে না, লোভী। শুধু এই নয়, সে আর একটা বিয়েও করেছিল। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, খুবই খারাপ মেয়ে ওটা। এক ঘড়ি থাকি, জানেন জমিদার মশাই, আমাকে সারাদিন কত বকাঝকা করে। আমার বৃদ্ধ বাবা ওরে জ্বালাই শুধু কান্নাকাটি করে। আচ্ছা জমিদার মশাই, আমাদের যা বলার ছিল আমরা বলে দিয়েছি। আবার এই কথা যে আমরা বলেছি সেটা আবার কাউকে বলবেন না দয়া করে, তাহলে আবার ওই মেয়েটা আমাদের কোনো ক্ষতি করতে পারে। আচ্ছা ঠিক আছে বিন্দু বুড়ি, তুমি কোনো চিন্তা করো না, এই কথা গোপনই থাকবে। তোমরা আমার উপকার করেছো, সেই উপকারের প্রতিদান হিসেবে তোমাদের কিছু টাকাও আমি দিতে চাই। যাবার সময় নিয়ে যাও, কেমন? জি 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 পারুল, আমি যে আর এই গ্রামে মুখটা দেখাতে পারবো না। তো এটা কি করলি রে মা, কি করলি? তুই কেন জমিদারের ছেলেকে পছন্দ করতে গেলি মা? কেন? জমিদার মশাই আজ ভরা বাজারে আমাকে কতই না অপমান করলো। বাবা, তুমি বিশ্বাস করো, আমি জমিদারের ছেলেকে কখনোই পছন্দ করিনি। উনি আমাকে বলেছেন যে আমাকে পছন্দ করেন। আর তোমার কি বিশ্বাস হয় বাবা যে আমি এই কাজ কখনোই করতে পারবো? আমাকে তুমি বিশ্বাস করো না বাবা? আমি তোকে সত্যি বিশ্বাস করি মা, কিন্তু জমিদার মশাই তোর সম্বন্ধে যা বললো তার তো তোর মাঝে কোনো মিলই খুঁজে পাচ্ছি না। সে তোকে অনেক বাজেভাবে বলেছে, কিন্তু তোর এই উদাহরণ কে দিল ওনাকে? আমার মেয়েটা কত ভদ্র স্বভাবের, কত ভালো। কি বলেছে আমাকে উনি বাবা? তুমি সবটা আমায় খুলে বলো। তুমি যদি না বলো আমি কি করে বুঝতে পারবো বলো তো? আমার কথা কে কি বলবি? আমাকে তো জমিদারের ছেলেই পছন্দ করেছে প্রথমে, আমি তো ওনার কাছে সেধে যাইনি। তবে এটাও সত্যি যে আমিও জমিদারের ছেলেকে ভালোবাসি। সব সময় না খুব বড় মুখ করে বলতি যে নিজের কথা ভাবিস না, নিজের কথা ভাবিস না। এখন কি করে রে, একটা চাষার মেয়ে হয়ে জমিদারের ছেলের গলায় ঝুলতে চাচ্ছিস? তোর মতো আইবুড়োকে কে পছন্দ করবে শুনি? তুই জমিদারের ছেলেকে জাদু টোনা করেছিস, সেটা মনে হয় সবাই জানে। জমিদারের ছেলেকে তো আমার বিয়ে করবার কথা ছিল, তুই কি করে পটালি ওকে? বাবা, তুমি বকুলকে বলো আমার সাথে যেন বাজে ব্যবহার না করতে। আমি ওর সাথে কথা বলছি না। বকুলের সাথে আমি কোনো কথা বলতে চাই না পারুল। ও ওর মতো থাকুক না, ওর সাথে কথা বললে আমার এখন ঝগড়া বেঁধে যাবে। এমনিতে আমার মনে খুব কষ্ট। আচ্ছা মা, এখন তুই গিয়ে ঘুমিয়ে পড়, যা হবার হবে। আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। অপমানিত হয়েছি বলে কি মরে গেছি নাকি?
ওরে বাবারে পা পিছলে পড়ে আমার কোমরটা বুঝি ভেঙেই গেল রে। ওরে বাবারে বাবা, কেউ কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। আমি যে উঠতেই পারছি না। হায় হায় রে, আমার এই বুঝি কোমরটা গেল। ওগো, কে কোথায় আছো? আজকে জমিদার হয়েও কারো সাহায্যই পাচ্ছি না। আর এই জঙ্গলে কে আসবে শুনি? জঙ্গলের পাশের জমিটা দেখতে এসে আমার এই অবস্থা হবে আমি তো কল্পনাও করিনি। আরে আরে, জমিদার মশাই, আপনি আপনি এখানে কি করছেন? হাই হাই, আমি এখন কি করব? দাঁড়ান দাঁড়ান, আমি এখনই মানুষজন ডেকে আপনাকে বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করছি। আপনার বুঝি অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। যদি পিচ্ছিল খেয়ে নদীতে পড়ে যেতেন, তাহলে তাহলে আপনার কোমরটা বুঝি সত্যি সত্যি ভেঙে যেত। লোকজন ডাকতে হবে না, আমার কোমর একটু একটু এখন ভালোই লাগছে। আচ্ছা মা, কে তুমি? তোমার নাম কি? জমিদার মশাই, আমার নাম পারুল। আমি করিম চাষির মেয়ে। মানে তুমি কোন পারুল? আমি সেই পারুল জমিদার মশাই, যার নামে আপনার ছেলেকে নিয়ে মানুষজন নানান কথা ছড়াচ্ছে। আমি সেই পারুল জমিদার মশাই, যার বাবাকে আপনি ভরা বাজারে অপমান করেছিলেন। আমি এতে কিছু মনে করিনি। আপনি গুরুজন, আপনি এরকমটা করতেই পারেন, স্বাভাবিক। এ কি বলছো তুমি মা? তুমি সেই পারুল? হায় 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 রে, আমি কি অভাগা! আমি তোমাকে না দেখে না শুনেই কত কিছু বলে ফেললাম। না জমিদার মশাই, আপনি ভুল বলেননি। আমি তো ওরকম ভালো মেয়েও নই। আমার বিশেষত্ব কিছু নেই। বাবার ছোট্ট জমিটা দেখাশোনা করি। ওই যে নদীর পাশে জঙ্গলের দিকে যে ছোট্ট একটা জমি, সেই জমিটাতেই আমি চাষ করি। বাবা বৃদ্ধ মানুষ, তিনি কোনো কাজই করতে পারেন না। সকল সংসারের দায়িত্ব আমার ঘাড়ে। ছোট বোনটাকেও আমি লালন পালন করছি। সব কিছুই আমার উপর। আমাকে ক্ষমা করে দেবেন জমিদার মশাই। আপনার ছেলের সাথে কথা বলাটা আমার একদম উচিত হয়নি। মারে, ক্ষমা তো তুই আমাকে কর। তোর মতো এরকম ভালো একটা অমায়িক মেয়েকে আমি কত কিছু বলেছি, তোকে না দেখে না শুনেই কত খারাপ কিছু বলেছি। তুই তো কত ভালো, তুই তো সরাসরি একটা লক্ষ্মী। আমি আমি আমার এই ভুল শোধরাতে চাই। আমাকে একটু দয়া করে বাড়িতে পৌঁছে দে মা, তারপর আমি যা করার করব। জমিদার মশাই, দয়া করে আপনাকে কিছু করতে হবে না। আপনি আপনি আগে সুস্থ হন। আমি সুস্থই আছি রে মা, তুই আমাকে বাড়িতে পৌঁছে দে আগে। আমি জানি না আমার নামে বাজে কথা কে ছড়িয়েছে। বিধাতা, তুমি তো সব কিছুই দেখিছ। তুমি তো প্রত্যক্ষ সাক্ষী। তুমি এদের বিচার করো। জমিদার মশাই, আমার পারুল আর কখনোই আপনার ছেলের সাথে কথা বলবে না। আমি ওকে যা বোঝানোর বুঝিয়েছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। কি বলছো তুমি ভাই? তোমার মেয়ের মতো এরকম মেয়ে আমি কোনো দিন দেখিনি। তেমন তার ব্যবহার, গুরুজনদেরকে খুবই সম্মান করে। আর তার কথাগুলো শুনলে মনে হয় নিজের মায়ের কথা শুনছি। এই হতচ্ছাড়ি, এই পুচকে মেয়ে, তুই কিভাবে রে পারলি তোর নিজের বোনের নামে খারাপ কথা বলতে আমার কাছে? আমি বলেছি কারণ কারণ আপনার ছেলেকে আমি পছন্দ করি। আমি জমিদারের ছেলের বউ হতে চেয়েছি সারা জীবন। আমি পারুলকে কখনোই আপনার ছেলের বউ হতে দেব না। আমি আমি তাই আপনার কাছে ওর নামে বাজে কথা বলেছি। আমি আর ওই বিন্দু মাসি মিলে এই পরিকল্পনাটা করেছিলাম। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব সন্তানরাও সমান হয় না। সেটা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখো ভাই, তোমার ছোট মেয়ের অহংকার কত! ছি 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 ছি, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। যে নিজের দিদির নামে এত বাজে কথা বলতে পারে, সে কখনোই আমার সন্তান হবার যোগ্য নয়। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। আমার ওরকম লক্ষ্মী মন্তর মেয়েটাকে তুই এত বাজে বানালি? সে ছোটবেলা থেকে তোকে লালন পালন করে বড় করেছে। আচ্ছা ভাই, বাদ দিন এসব এখন। আজকের এই আনন্দের দিনে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমার পুত্রবধূকে ডাক দিন।
আমি এক্ষুনি তাকে জমিদার মহলে নিয়ে যাব। তোমাকে আমি মন থেকে পছন্দ করেছিলাম পারুল, আর আমার বিশ্বাস ছিল যে আমি তোমাকে নিজের স্ত্রী রূপে পাবোই পাবো। দেখলে আমার কথা অক্ষরে অক্ষরে ফললো তো। আর তুমি আমায় ক্ষমা করে দিও গো, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হয়েছে। এসব কি বলছেন আপনি? আমার কাছে দয়া করে ক্ষমা চাইবেন না। ভালো কিছু পেতে হলে কিছু তো কষ্ট করতেই হয়। আমি না হয় দুটো কথাই শুনলাম, এতে তো আমি পচে যাইনি। বাকিটা জীবন আমরা দুজন সুখী শান্তিতে থাকতে পারলেই হলো। তুমি এখনো খুশি হতে পারোনি তাই না পারুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবাকেও নিয়ে এসেছি আমাদের সাথে। আর তোমার বোনকে আমি একটা ভালো পাত্র দেখে বিয়ে করিয়ে দেব। এবার তো তুমি খুশি পারুল? হ্যাঁ হ্যাঁ গো, এইবার আমি সত্যিই খুশি। আমার বাবার জন্য না আমার খুবই চিন্তা হয়। আমার বৃদ্ধ পিতা কি করবে বলুন? সে তো কোনো কাজকর্ম করতে পারে না, আমার উপরেই সে সচল হয়ে আছে। এখন শুধু উনি তোমার পিতা নন, আমারও পিতা। আমরা দুজন মিলেই আমাদের বৃদ্ধ বাবাকে দেখাশোনা করব, কেমন?